RRM স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনিক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক এবং দি ফাইন্যান্সিয়াল পোস্টের চিফ এডিটর এম.এ. আজিজ এবং সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। এম.এ. আজিজ, আমরা একটা সময় বেগম জিয়ার চোখের পানি দেখতে পেয়েছিলাম যখন তাকে অন্যায়ভাবে ক্যান্টনমেন্টের বাসা থেকে নেমে যেতে হয়। আমরা ৩২ নম্বরের ভাঙচুরের ঘটনা দেখলাম, যদি বলেন। ধন্যবাদ আপনাকে। তার চোখের পানি দেখেছেন, কিন্তু শেখ হাসিনার চোখের পানি কিন্তু আমি দেখি নাই। পার্থক্যটা এখানে, কারণ তাকে যে বাসার থেকে বের করে দেওয়া হয়, ওটা যে একটা পরিকল্পিত এবং প্ল্যান ঘটনা ছিল। বেগম খালেদা জিয়াকে ওখানে দুজন সাংবাদিকও ছিল, নানান অবজেকশনেবল আইটেম দেখানো হয়েছে, দুজন সাংবাদিকও ছিল, এটা প্ল্যানের অংশ। আর এইটা যে ঘটনা ঘটেছে এটাও প্ল্যানের অংশ, তবে সেই প্ল্যানটা হচ্ছে ফেসিবাদী আচরণ তা ফিরে আনা। এই আচরণ দুটোর ভিতরে পার্থক্য বিরাট, উল্টা। তো এখন পররাষ্ট্র উপদেষ্টা যে কথা বললেন, এটার সাথে আমি একমতেই বলছি। সরকার তো দেশে আছে, এখানে কিন্তু আমার মিশ্র প্রতিক্রিয়া। সরকার আছে, বুলডোজার নিয়ে যা এই বাড়ি ভাঙা হয়েছে, তার মানে প্ল্যান করেই ভাঙা হয়েছে। তাহলে সরকার আছে নাকি দেশে? সরকার কি করলো? সরকার তো জানমালের নিরাপত্তা তো সরকার দিবে। সরকারের চোখে তো কোনো ফেসিবাদ নেই, সরকারের চোখে সরকারে বসে আছে, তার জন্য আইন আছে, কোর্ট আছে, আদালত আছে। ফেসিবাদের বিচার করে না কেন? এ পর্যন্ত এত বড় একটা সংগঠনের র্যাঙ্ক অ্যান্ড ফাইল থেকে শুরু করে ট্রাইব্যুনালে মাত্র ৭০ জন লোক গ্রেপ্তার হয়েছে, তাও সমানে বেল পাচ্ছে। তো তাহলে সরকার কি করে? দ্বিতীয়ত ধরেন ছাত্রদের কথা বলি, যে ক্রোধ, জনমনে ক্রোধ, একটা অংশের জনগণের ক্রোধ। আওয়ামী লীগ বড় সংগঠন, তাদের সমর্থক তো কম না। এখন ধরেন আমরা বলতে পারি যে এটা মিছিল হতে পারতো, প্রতিবাদ, সারা দেশে মিছিল হতে পারতো, প্রতিবাদ হতে পারতো। তা আওয়ামী লীগ তো আপনি নিষিদ্ধও করেন নাই। আওয়ামী লীগের ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগ তো আছে, তাদের সমর্থক তো আছে। নেতারা অনেক পালিয়ে গেছে, পালানোর সুযোগও করে দিছে, এটা তো বোঝা যায়, এটা বলা যায়। কারণ অনেকেই তো ধরেন সেনাপ্রধান বলেছে ৬২৬ জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে। এখন আওয়ামী লীগের যে অর্গানাইজার, মূল নেতা, এরা তো সব বিদেশে দেখা যায়, তারা তো মিটিং টিটিং করতেছে, এখন তো আবার নানানভাবে অনলাইনে কথাবার্তাও বলতেছে। তো ফেসিবাদীর যে আচরণ সেটা তো বন্ধ করে নাই। তো এখন ধরেন জনতা, ছাত্র জনতা, সবাই, রাজনীতিবিদ সবাই মিলে মিছিল শুরু করলো। এটার যদি প্রতিবাদ হতো, তাহলে কি সারা দেশে কি আপনি গৃহযুদ্ধের ন্যায় হানাহানি শুরু করবেন? করবেন না। সুতরাং এটা তো আমার মনে হয় একটা কটক ফেসিবাদের যেখানে আপনার উদাহরণ যেখানে লিপিবদ্ধ আছে, যেসব জায়গা নির্দিষ্ট আছে, সেই সব বাড়িঘর ভেঙে দিছে, বাড়ি তো খালিই ছিল, ভেঙে দিছে। আমি তো মনে করি দেশের ক্ষতি কম হয়েছে। তবে আমার বক্তব্য হচ্ছে যে দেশে তো গণতন্ত্র এখনো ক্রিয়াশীল নয়। আপনি একটা উদাহরণ দেই, আপনার ওই বাংলা একাডেমিতে ডাস্টবিনে শেখ হাসিনার ছবি লাগানো হয়েছে, ডাস্টবিনে। সেখানে প্রেস সেক্রেটারি ওখানে দাঁড়িয়ে ছবি তিনি পোস্ট করেছেন। এই ছবি ছাপা হয়েছে কালের কণ্ঠে, তার চাকরি চলে গেছে, সেই ছেলের চাকরি চলে গেছে রিপোর্টারের। তো রিপোর্টার কি এককভাবে দায়ী? রিপোর্টার নিউজ এডিটরের কাছে দিছে, চিফ রিপোর্টারের কাছে দিছে, এডিটর তো ফাইনালি দায়িত্ব পত্রিকার, তাদের কিছু হয় নাই, রিপোর্টারের চাকরি গেছে। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে রিপোর্টারের চাকরি গেছে, দুই হচ্ছে আমরা এমন প্রেস সেক্রেটারি বানাইছি তার এমন কমন সেন্সের অভাব যে সে ডাস্টবিনের ছবি তুলে নিজে হিরো হওয়ার জন্য ছবি ফেসবুকে দিয়ে দিছে, মাস মিডিয়ায় দিয়ে দিছে।
এটার কেন দরকার ছিল তার? উনি আবার প্রোফাইল থেকে এটা সরিয়ে ফেলেছেন, আমরা দেখতে পেয়েছি। সেটা ভিন্ন কথা। আপনার ক্যাজুয়ালিটি, আপনার তো আপনার কারণে তো তার চাকরি গেছে, চাকরিটা বহাল করছেন। আপনি পেশে সরকারের দায়িত্বে আছেন, আপনি সরকারের অফিসার, আপনি অফিসিয়াল। আপনি একটা মানে এরকম একটা জিনিস আপনি ফেসবুকে দিয়ে দিলেন, আপনি দিচ্ছেন, সেটা রিপোর্ট হয়েছে, এটা তো রিপোর্টের অপরাধ না, তার জন্য তার চাকরি গেছে। তাহলে চাকরিটা বহাল করলেন না কেন? আপনি যেভাবে সে জায়গায় চাকরি গেছে, তার চাকরি মালিকের চাকরি খাওয়ার অথরিটি খাইছে, অন্য জায়গায় চাকরি দেন। আর নাহলে এমন কিছু করলেন কেন? এটা কোন এথিক্সে পড়ে? তিনি একজন প্রেস সেক্রেটারি, তিনি কিন্তু এখন সরকারি কর্মকর্তা। কোন এথিক্সে পড়ে যে টোকাই নাকি উনি? যে যেখানে আসে, যেমন আমরা আপনাদের টেলিভিশনে কাজ করি, একজন আসে, ভাই একটা দেখি ইয়ে নেই, কি ছবি নেই আমার সাথে, নেয়, এরকমই টোকাই পেয়েছেন নাকি? যে টোকাই একটা ডাস্টবিনে শেখ হাসিনার ছবি আছে, আপনি হিরো হওয়ার জন্য ফেসবুকে দিয়ে দিয়েছেন। আর একজন কয় শিল্পটার ঘষাঘষি মরিচের কাম সারা, তার তো চাকরি চলে গেছে। আমি এই জন্য বলছি, সুতরাং প্রত্যেকটা কাজ আপনি ধরেন, গণ অভ্যুত্থান যেটা হয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেখানে তো ছাত্ররা একা করে নাই, ছাত্ররা যদি বরবার দাবি করার চেষ্টা করেছে। আসলে শেষে সব রাজনৈতিক দল, জনতা, হকার, এই ঠেলাগাড়িওয়ালা সব যুক্ত হয়েছে, তাই না? আপনি হঠাৎ করে হাসনাত সাহেব একটা ফেসবুকে দিয়ে দিল, কোনো রাজনৈতিক দল কারোর সাথে আলাপ করছে যে আমরা এটা বুলডোজার দিয়ে ভাঙতে থাকবো, আওয়ামী লীগের নেতাদের বাড়ি টাড়ি সব, ওই শেখ মুজিবের বাড়ি সহ সব ভাঙবো? কেউ তো জানেন না। আমি তো কালকে একটা টেলিভিশনে ছিলাম, সেখানে তো একটা নেতা ছিল, এই যতগুলো দল ছিল দলের একজন নেতা ছিল, শীর্ষ নেতা, চেয়ারম্যান। আজকে হাফিজুদ্দিন আহমেদ বলেছেন 32 নম্বরের ভাঙচুর কারা করেছে আমাদের জানা নেই। হ্যাঁ, জানা নেই, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা একটু হাসনাইন খুরশিদের কাছে একটু যেতে চাই। হাসনাইন খুরশিদ, যেমনটা এম এ আজিজ বলছিলেন, এই 32 নম্বরের ভাঙচুরকে কেন্দ্র করে ওনার কথায় আমি কোড আনকোড করে আপনাকে বলছি। উনি বলছেন সরকার আছে নাকি দেশে, সরকার থাকলে এটা কিভাবে হয়। আর আরেকটা ওনার থেকেই আমি বলছি, দেশে গণতন্ত্র এখনো ক্রিয়াশীল নয়। নিঃসন্দেহে গণতন্ত্র তো এখনও ক্রিয়াশীল না, এটা বাস্তবতা। গণতন্ত্রের উত্তরণের জন্যই আমরা অপেক্ষা করছি এবং আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব নির্বাচন হবে। নিঃসন্দেহে এই বছরের মধ্যেই নির্বাচন হবে, এটা আমরা আশা করি, এবং নির্বাচনের ভিতর দিয়েই গণতন্ত্রের উত্তরণ হবে। এখন একটা অন্তর্বর্তী পরিস্থিতি, অন্তর্বর্তী সরকার একটা অন্তর্বর্তী পরিস্থিতি মোকাবেলা করছে এবং স্বৈর শাসন থেকে গণতন্ত্রের পথে আমাদের নিয়ে যাবে এই সরকার সফলভাবে, এটা আমরা আশা করি। সো সেই ক্ষেত্রে কোনো কিছু বলার কোনো সুযোগ নেই যে এটা এখন গণতন্ত্র আছে কিনা। এখন গণতন্ত্র নাই, এখন গণতন্ত্রের দিকে যাওয়ার চেষ্টা হচ্ছে, দ্যাট ইজ ওয়ান। সেকেন্ড জিনিস হচ্ছে, যেটা আগে বললেন যে এই যে দেশে সরকার আছে কিনা, এটা নিঃসন্দেহে যে আমরা দেশে যে সরকার আছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে, এই সরকার অত্যন্ত শক্তিশালী সরকার হতে পারত, যে যেহেতু তার পেছনে দেশে ক্রিয়াশীল সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির, সামাজিক শক্তির সমর্থন রয়েছে। সেই সরকারকে আমরা অনেক কঠোর, অনেক বলিষ্ঠ পদক্ষেপ নিতে দেখব, এটা আমরা আশা করেছিলাম। কিন্তু অনেক ক্ষেত্রেই সরকারকে আসলে সেভাবে আমরা পাচ্ছি না। সরকার নিঃসন্দেহে যে 32 নম্বরে যা ঘটেছে, সেটা সেই ঘটনাটা শেখ হাসিনার উস্কানির কারণেই ঘটেছে। শেখ হাসিনা গতকাল যে লাইভে বক্তৃতা করলেন, সেই বক্তৃতার বিষয়টা এত বেশি ক্ষোভের সঞ্চার করেছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এই ঘটনাটা ঘটেছে এবং ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই আক্রান্ত হয়েছে। কিন্তু ক্ষোভ মানুষের থাকতেই পারে, ক্ষোভ মানুষের থাকবে, ক্ষোভ থাকাটা খুব স্বাভাবিক। শেখ হাসিনার নির্দেশে এত বড় গণহত্যা হয়েছে, এত খুন গুম, যখন হাজার রকম অপকর্ম হয়েছে, ক্ষোভ থাকবেই, ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে। কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ কোনোভাবেই আইনের বাইরে গিয়ে কিছু হওয়া উচিত না। আমরা বারবার একটা কথা বলছি, আইনের শাসন থাকতে হবে এবং আইনের শাসনের জন্যই এই পরিবর্তন, এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব এই সরকারের। সেই ক্ষেত্রে এই সরকার সঠিক পদক্ষেপ নিলে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো না। এটা কি পলিটিক্যাল ভেঞ্জেন্স, সেম পলিটিক্যাল ভেঞ্জেন্স যেটা আমরা শেখ হাসিনার আমলে দেখেছিলাম? এটা খুব দুঃখজনক হবে যদি পাল্টাপাল্টি রাজনীতির, পাল্টাপাল্টি সহিংসতার বিষয় ঘটে থাকে। কিন্তু আমি এটা মনে করি না যে এটা পাল্টাপাল্টি সহিংসতার কিছু হয়েছে। যদি পাল্টাপাল্টি সহিংসতা হতো,
শেখ হাসিনার আমলে বেগম খালেদা জিয়ার বাড়ি ভেঙে ফেলা হয়েছিল, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, তার এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এত স্মৃতি বিজড়িত সেই বাড়ি ধুলায় মিশিয়ে দিয়ে সেখানে অ্যাপার্টমেন্ট বিল্ডিং গড়ে তোলা হয়েছে। সেই ধরনের ঘটনার পরে এই গত 6 মাস পার হয়ে গেছে, যদি সেখানে ক্ষোভের বহিঃপ্রকাশ হতো সেটা বিএনপির ক্ষোভের বহিঃপ্রকাশ হওয়ার কথা ছিল। গতকালের ঘটনায় কিন্তু বিএনপি ছিল না, এবং ছাত্রদলের নেতৃত্বও বলেছে যে এর মধ্যে ছাত্রদল ছিল না, বিএনপির যে জাতীয়তাবাদী ছাত্রদল তারা ছিল না। তার মানে এই ঘটনার সাথে বিএনপির কোনো রকম কোনো সংশ্লিষ্টতা ছিল না। সো এইটা প্রতিহিংসামূলক যদি হতো বিএনপির দিক থেকে হতো। বিএনপিকে আমরা প্রতিহিংসা রাজনীতি দেখছি না, এটা অত্যন্ত ইতিবাচক। বিএনপিকে আমরা প্রতিহিংসা রাজনীতি দেখছি না, বিএনপি তরফ থেকে এখনো পর্যন্ত এটা নিয়ে কোনো ধরনের ক্ষোভ প্রকাশ করতেও দেখিনি, কোনো ধরনের স্টেটমেন্ট দিতেও দেখিনি। এম এ আজিজ, বিষয়টা হলো যে অবশ্যই বৃহৎ দল, তাদের একটা মতামত থাকা উচিত ছিল, যাই করুক। কিন্তু আমার বক্তব্য হলো যে এই বিষয়টা কিন্তু আমি ডাবল আমার বক্তব্য। একটা হলো যে এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, যদি আইনের শাসন সুশাসন সংহত থাকতো তাহলে এটা মিছিল মিটিংয়ের ভিতরে সীমাবদ্ধ থাকা উচিত ছিল, কিন্তু সেটা সম্ভব না। কারণ মিটিং যদি করতে যাইতো, আওয়ামী লীগ গভর্নমেন্ট তো ধরেন প্রধানমন্ত্রী তার ফ্যামিলি সহ পালায় গেছে, অনেক নেতাও পালাইছে, কিন্তু তার সমর্থক তো দেশে আছে। এতে করে দেশটা তো একটা সংঘাতময় সিচুয়েশনে যেতেও পারতো। সুতরাং যেহেতু আমাদের দেশে এখনও পুলিশ ক্রিয়াশীল না, আমি বলবো সরকার ইনঅ্যাক্টিভ, সরকার তো কোনো রাষ্ট্রের কোনো কিছুই নিয়ন্ত্রণে আনতে পারে নাই। তো এখানে আপনার কাছে আপনি থেকে এটা বলে মানে ওই সংঘাতময় সিচুয়েশন থেকে ভেঙে ফেলাটাই ভালো ছিল নাকি? আমি তো মনে করি যে যেভাবে শেখ হাসিনা, এখানে শুধু শেখ হাসিনাকে দেখলে হবে না, কারণ এখানে ভারত ইনভলভ, কারণ ভারতে বসে সে উস্কানি বক্তব্য দিচ্ছে। সুতরাং এখানে প্রতিপক্ষ শুধু শেখ হাসিনা নয়, বুঝতে হবে যে ভারত সিচুয়েশন তৈরি করতেছে যাতে বিশ্বে আমাদেরকে মেলাইন করা যায়। নাইলে শেখ হাসিনা কেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তার পেজে সে বক্তৃতা দিল কেন? এক। দুই হলো তার বক্তৃতায়, টোটাল বক্তৃতা শুনেছি, কোনো অনুশোচনা নাই, সেই আগের বক্তৃতার ট্রু কপি। হ্যাঁ, শুধু উস্কানি ছাড়া তো আমি কিছু দেখছি না। তো উস্কানি যদি হয় কেউ তো ক্ষুব্ধ হবেই। 2000 লোক মেরে ফেলছে, গুম খুন গণতান্ত্রিক দেশের নামে আয়নাঘর পদ্ধতি তৈরি করছে, যে সে নিজে পালিয়ে গেছে, তার ফ্যামিলি সব সেভ করে দিয়েছে আগে। আপনি খেয়াল করে দেখেন, তার ফ্যামিলির প্রত্যেকটা সদস্য নিরাপদে আগেই চলে গেছে, তার নেতাকর্মীরা কিন্তু পরে পালাইছে বিভিন্নভাবে, কিন্তু তার ফ্যামিলির সবগুলো সদস্য, শেখ রেহানা ছিল, সে তাকে সাথে দিয়ে গেছে, সব ফ্যামিলির লোক আগে চলে গেছে। তো সে এখন বাইরে বসে থেকে কেন উস্কানি দিবে? আর ভারত, আপনি কেন বলবো না যে ভারত, আপনার শেখ হাসিনা আছে, আপনার তার ট্রায়াল শুরু হয়েছে, এখানে বন্দি বিনিময় চুক্তি আছে, চুক্তির মাধ্যমে বাংলাদেশ সরকার, আমরা শুনবো, আমাদের একটা বিরতির সময় আছে, আমরা একটু বিরতি নিব। প্রিয় দর্শক, RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের বিরতির সময় হলে সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ এবং সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ। বিরতির আগে আমরা কথা বলছিলাম এম এ আজিজের সাথে। হাসনাইন খুরশেদ, এম এ আজিজ বলছিলেন সংঘাতের চেয়ে ভেঙে ফেলাটা ভালো হয়েছে। আপনি কি তাই মনে করেন? না, আমি ঠিক সেভাবে বলবো না। সংঘাত, এমন পরিস্থিতি এখন নেই যে আওয়ামী লীগ কোনো সংঘাতে জড়াবে। আওয়ামী লীগ আসলে গণহত্যার পরে, শেখ হাসিনার পতনের পরে আওয়ামী লীগ এখন একটা গণধিকৃত, গণপ্রত্যাখ্যাত রাজনৈতিক দল। আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে কোনো রকম সংঘাতে জড়ানোর মতন অবস্থা নাই। আওয়ামী লীগের নিঃসন্দেহে আওয়ামী লীগের একটা বড় দল হিসেবে তার অনেক কর্মী ছিল, আছে। তাদের এখন আসলে সংশোধনের সময়ে তাদের উচিত যে অপকর্ম আওয়ামী লীগ করেছে সেই অপকর্মের দায় নিয়ে নীরব থাকা। তারা যদি সংঘাতে জড়াতে যায় সেটা তাদের জন্যই আরও বিপজ্জনক হয়ে উঠবে। তো সেই কাজ তারা করবে বলে আমার মনে হয় না। আরেকটা প্রশ্ন আপনাকে একটু করি, যেটা এম এ আজিজকে করছিলাম। এই ভাঙচুরের ঘটনায় বিএনপি কি মনে হয় একটু ভয়ে ভয়ে আছে? আমার মনে হয় না বিএনপি ভাঙচুরের ঘটনায় ভয়ে থাকার কোনো কারণ নেই। বিএনপি বরং একটু সতর্ক অবস্থানে আছে, এটা আমার মনে হচ্ছে যে এটা অন্য কোনো কিছুর লক্ষণ কিনা, কোনো আলামত কিনা, সেই ধরনের একটু সংশয় কাজ করছে মনে হচ্ছে তাদের মধ্যে।
আরেকটা জিনিস হচ্ছে যে আমরা সবাই জানি যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা খুব ভালো না। ভারতে শেখ হাসিনা বসে আছেন, ভারতে থেকে তার যে টেলিফোনে কথা বলার বারবার সুযোগ করে দিচ্ছে, এবং সেই জায়গায় তার যে টেলিফোন ডায়ালগগুলি সেগুলোর ফাঁস হয়ে যাচ্ছে। এমন আমরা বেশ অনেক দিন ধরেই তার ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই আমরা দেখছিলাম। এবার যেটা হচ্ছে ভারতে বসে লাইভে কথা বলার সুযোগ করে দেয়া, এটা খুব অস্বাভাবিক, এবং সেটার কারণেই আসলে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। আমরা যদি দুটো ঘটনার দিকে একটু নজর ফেলেই, যে শ্রীলঙ্কাতে গোতাবায়া রাজাপাকসে গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে গিয়েছিলেন, তাকে 18 দিন পরে দেশে ফেরার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তারপর থেকে তিনি দেশে এক ধরনের গৃহবন্দীর মতন একটা নিঃসঙ্গ বাড়িতে আছেন, এবং তার কোনো ধরনের কোনো কথা কিন্তু আমরা এই পর্যন্ত শুনতে পাইনি। সিরিয়ার স্বৈর শাসক হাফিজ আল আসাদ, তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং পালিয়ে গিয়ে রাশিয়াতে আশ্রয় নিয়েছেন, কিন্তু তারপর থেকে তার কোনো ধরনের কোনো কথা রাশিয়া থেকে এসেছে এটা আমরা কোথাও খুঁজে পাইনি। এবং কখনোই এরকম পলাতক স্বৈরশাসকরা, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরশাসকদের কোনো বক্তব্য আমরা কখনোই দেখিনি। একমাত্র ব্যতিক্রম শেখ হাসিনা, এবং সেটা ভারতে বসে। সেই ধরনের ঘটনাগুলো তিনি যখন বারবার ভারতে বসে কথা বলছেন, তাতে ভারত বাংলাদেশ সম্পর্কই শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বাংলাদেশে অস্থিতিশীলতার আশঙ্কা বাড়ছে। স্বাভাবিকভাবেই সেটা প্রতিহত করার দায়িত্ব বাংলাদেশ সরকারের। সরকার ভারতের কাছে প্রতিবাদ জানাচ্ছে, ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে নোট হ্যান্ডওভার করছে, কিন্তু সেটাই শেষ কথা। দেশের ভিতরে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। সে ধরনের ক্ষোভের পরিস্থিতি যত বাড়বে ততই দু দেশের সম্পর্ক খারাপ হবে, এবং সেটা সেই সংকটটা, সেই ক্ষোভটা বাড়িয়ে তুলছে আওয়ামী লীগ এবং তার যে দেশ ছেড়ে পালানো নেতা নেত্রীরা। তাদের কর্মকাণ্ড মানুষকে ক্ষুব্ধ করছে। তাদের এটা বোঝা উচিত। তারা যদি নীরব থাকতো হয়তো পরিস্থিতিটা অন্যরকম হতে পারতো, কিন্তু তারা নীরব না থেকে তারা যত সক্রিয় হচ্ছে মানুষের মধ্যে তত ক্ষোভ বাড়ছে। এম এ আজিজ, বিএনপি তো এখন লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বাংলাদেশে। এই ইস্যুতে বিএনপির পক্ষ বা বিপক্ষ কোনো একটা স্ট্যান্ড বা কোনো একটা স্টেটমেন্ট জরুরি ছিল কিনা? হ্যাঁ, আমি তো বললাম যে একটা স্টেটমেন্ট তাদের দরকার ছিল। কারণ হচ্ছে দেখেন, কেন এখনো পেলাম না? ঘটনাটা আমি বলছি আমি শেষবারে বলছি যে দেখেন, আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি। আপনি শেখ হাসিনা ভারতে আছে কতগুলো, দেখেন সে যখন ভারতে গেছে, তাকে ভারতে যাওয়ার সুযোগ করে দিল কে? আমরা কিন্তু এখনও সেই প্রশ্ন উত্থাপন করি নাই, কেউ জিজ্ঞাসা করে নাই, সরকার থেকেও করে নাই। ওখানে যাওয়ার পরে পার্লামেন্টারি পার্টির বৈঠক করে তাকে শেল্টার দেওয়া হয়েছে, অর্থাৎ সরকারি দল বিরোধী দল মিলে, সব মিলে, অর্থাৎ আমি বলবো টোটাল ভারত তার পেছনে আছে। কারণ প্রায় 30টা এগ্রিমেন্ট, সমঝোতা স্বাক্ষর করেছে, সবগুলা ভারতের অনুকূলে। সর্বশেষ যেটা হয়েছে, আমিও লিখেছি, ওটা ট্রানজিট নামে করিডোর দেওয়া হয়েছিল। এই করিডোরটা ছিল তাদের জন্য খুবই প্রয়োজন ভারতের। এখন 7 সিস্টারে তাদের আর এই করিডোর না পাওয়াতে তারা মাথায় বাড়ি। এদিকে চিকেন নেক আছে, চায়না উৎপত্তি আছে, তাদের মহা চিন্তায়। এই জন্য তারা চায় যে শেখ হাসিনা যদি আবার ফেরত আনা যায় সরকারে, তাহলে তারা পূর্ণ জায়গায় চলে যেতে পারে। 2 হলো যে ধরেন হিটলারের পতন হয়েছে, হিটলারের পার্টি আছে, মুসলিনী পতন হয়েছে, পার্টি আছে। আমরা এখনো বাংলাদেশে এই পার্টির কি হবে ব্যবস্থা আমরা নিতে পারছি না। আমরা বলছি গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে বলতে পারে না। এটা কোর্ট পারে, আইন পারে, সরকার পারে, তারা পারে। এদিকে আপনি দেখেন তাদের একটা দাবি আছে, গণদাবি, যে যারা অপরাধ করেছে তাদের বিচার করা। সেই বিচারটা তো হচ্ছে না। এ পর্যন্ত আপনার ট্রায়ালের সাক্ষী প্রমাণে কেস ফাইল হয়েছে মাত্র 70 জন গ্রেপ্তার হয়েছে, তাদের ভিতরেও আবার অনেকে বেল পাওয়া গেছে। তো সুতরাং এই সরকারের ইনঅ্যাকশনের কারণে এক করে প্রবলেম তৈরি হচ্ছে, আরও প্রবলেম তৈরি হবে, খুব দ্রুতই আরও প্রবলেম তৈরি হবে। দ্বিতীয়টা হচ্ছে শেখ হাসিনা সময়ই বন্দি বিনিময় চুক্তি ছিল। আমরা অনুপ চেটিয়া আমাদের জেলে ছিল, আমরা কিন্তু তাকে ছেড়ে দিছি।
তাকে তো অনুপ চেটিয়া ভারতের চোখে সে সন্ত্রাসী, অর্থাৎ তাকে মৃত্যুর জন্য ছেড়ে দিছি। সন্ত্রাসী হলে তো তাকে মেরেই ফেলে, কিন্তু যাই হোক ওখানে যায় সে ডায়ালগ করে ওপেনে আপনি একটু এখন বিএনপি আছে। স্টেটমেন্টের হ্যাঁ একটু আমি কথাটা বলছি, বলবেন? আমি বলছি এই জন্যে বলছি যে আপনার শেখ হাসিনার কাছে আমাদের দেশ তাকে ফেরত চাইছে, হ্যাঁ যায় নাই, এমনকি তার পাসপোর্ট বাতিল করছে, সেই পাসপোর্টও রিনিউ করছে শেখ হাসিনার। সুতরাং এখানে ভারত কিন্তু আষ্টে পৃষ্ঠে জড়িত এই সিচুয়েশনের কারণে। এখন ভারত শেখ হাসিনা এই বিভিন্ন সময়ে বিভিন্ন নেতাও আবার কথা বলা শুরু করছে, এখন শুধু ভারত থেকে না, যে যেখানে গেছে, হাসান মাহমুদ গেছে অন্য দেশে এখানে বলে, আবার নৌ প্রতিমন্ত্রী দেখলাম লন্ডন থেকে বলতেছে, সবাই বলতেছে। হ্যাঁ, তো এটা আপনি কেমনে করবেন? আর আজকের ঘটনা যেটা কালকের ঘটনা ঘটেছে, এটা কিন্তু একজন সমন্বয়কারী আগে ওই বক্তৃতার আগে বলেছে আমরা 9টায় বুলডোজার অভিযান চালাবো, তার ভেরিফাইড ফেসবুকে দিছে, এরপরেই ছাত্ররা জমায়েত হয়েছে। আমি যদি বলি এই সরকারের ভিতরে সরকার আছে, এই সরকার পুরাটা ইউনুসের নেতৃত্বে আছে বলে আমার মনে হয় না। অনেক আগেও দেখেছি তারা অনুগত লোকদেরকে উপদেষ্টা নিছে, অনুগত লোকদেরকে আপনার চাকরি দিছে। আবার দেখেন ওই শেখ নিউ এজের সাক্ষাৎকার, প্রফেসর ইউনুসকে প্রশ্ন করা হয়েছে আপনি যে উপদেষ্টা নিলেন। আপনি আমাকে আবার আমি আপনাকে একটু বলি, সেটা হচ্ছে এই ব্যাপারটা ঠিক হলো কি হলো না, বিএনপি থেকে একটা স্টেটমেন্ট আসা। আমি বলছি স্টেটমেন্ট দিবে কিনা পার্টি তাদের ডিসিশন। আমার বক্তব্য হচ্ছে যে তাদের একটা ক্লারিফিকেশন একটা আসা দরকার ছিল, আমি বলছি এটা। কিন্তু এখন ঘটনাটা ঘটছে যে এইটা আমার মনে হয় সরকারের ভিতরে সরকার আছে। আবার আমি যেগুলো প্রমাণ দেব না, ডিপেন্ড করতেছে আবার ভারত খুশি হয় নাকি অখুশি, না এরকম কোনো কিছু। ভারত প্লেয়ার আছে, পাকিস্তান প্লেয়ার আছে, চীন প্লেয়ার আছে। আমি কিন্তু বহু আগে প্রথম দিকে একদম নির্বাচনের বহু আগে আমি লিখেছিলাম আমরা একটা বিরতিতে যাই যে বিরতি ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। আমার কাছে মনে হয় আমরা ভূ রাজনীতির ফাঁদে পড়েছি। এখন এই যে ছাত্ররা যে বুলডোজার দিয়ে ভেঙে গেল, তারা কি নিজের থেকে গেছে না তাদের পাঠানো হয়েছে, এটাও তো বিবেচনার বিষয়। আমরা ফিরে শুনবো প্রিয় দর্শক। আর স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত আর স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ এবং সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ। বিরতির আগে যেমনটি এম এ আজিজ বলছিলেন, ভূ রাজনৈতিক ফাঁদে বাংলাদেশ। একটা জিনিস হচ্ছে যে আমরা বারবার দেখছি যে শেখ হাসিনা যেমন ভারতে আছেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা আগের জায়গায় নেই। এক ধরনের অস্বস্তির সম্পর্ক, দূরত্বের সম্পর্ক তৈরি হয়েছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছেন, নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি একের পর এক যা কিছু করছেন, প্রত্যেকটাই বারবারই বড় ধরনের ঝাঁকি হয়ে আসছে বিভিন্ন দেশের জন্য। সেই ট্রাম্পের সাথে মোদির বৈঠক রয়েছে আগামী সপ্তাহে। সেই বৈঠকের আগে বাংলাদেশ, সেই বৈঠকে নিঃসন্দেহে বাংলাদেশ প্রসঙ্গ মোদি ওঠাবেন বা বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে তারা আলোচনা করবেন, এবং সেখানে কৌশলগত কোনো বিষয় আছে কি না সে ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত এবং আমাদের প্রস্তুত থাকা উচিত। আনলেস এটা এদিকে খুব সতর্কভাবে নজর রাখা উচিত যে কোনো রকম ষড়যন্ত্র যদি এই সময়টাতে হয় সেটা আমাদের ক্ষতিগ্রস্ত করতে পারে। সো নিঃসন্দেহে বাংলাদেশ কৌশলগত দিক থেকে ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে। বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের যে রাজনৈতিক এবং রিজনাল যে অবস্থান, সেটা অত্যন্ত স্পর্শকাতর। বাংলাদেশকে নিয়ে বিভিন্ন দেশের স্বার্থ আছে, বিভিন্ন দেশের সেই স্বার্থের দ্বন্দ্বে বাংলাদেশ যাতে কোনোভাবে ভিকটিম না হয় সে ব্যাপারে আমাদের সবার, বিশেষ করে যারা দায়িত্বে আছেন যে সরকার, তাদের অনেক বেশি সচেতন থাকা উচিত। আমি একটা প্রশ্ন করি। আজকে আপনি জানেন যে ভারতের হাই কমিশনারকে তলব করেছিল, এখানে পররাষ্ট্র উপদেষ্টা কথাই বলেছে যে ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জন্য এই ক্রোধের সৃষ্টি। তলব করা হয়েছে, সব কিছুই করা হয়েছে, কিন্তু এই যে নির্বিচারে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে এই যে প্রাণগুলো ঝরে গেল যার নির্দেশে, তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটা, এই নৈতিক তৎপরতা কি ফেল করে যাচ্ছে? জিনিস হচ্ছে ফিরিয়ে আনা কঠিন। আসলে ফিরিয়ে আনার জন্যে দুই দেশের আগ্রহ থাকতে হবে। ভারতের সেই আগ্রহ আছে বলে মনে হচ্ছে না ফিরিয়ে দেওয়ার।
আমরা আরেকটা জিনিস হচ্ছে, ভারত যদি শেষ পর্যন্ত দ্রুত সাড়া না দেয়, বাংলাদেশের পথ হচ্ছে ইন্টারপোলে যাওয়া, ইন্টারপোল থেকে রেড নোটিশ ইস্যু করে তখন আরেক ধরনের প্রেশার তৈরি করা এবং এক ধরনের অব্লিগেশনের মধ্যে আনা, সেই চেষ্টা বাংলাদেশের হয়তো করতে হবে সামনে। আরেকটা বিষয় হচ্ছে যে শেখ হাসিনা ইজ নট দ্য অনলি পার্সন, আরও তো আওয়ামী লীগের যে নেতারা, যে মন্ত্রীরা যারা হত্যাকাণ্ডের সাথে এবং গণহত্যার সাথে জড়িত ছিল, এই অত্যাচার নির্যাতনের সাথে জড়িত ছিল, তাদের অনেকেই ভারতসহ পাশ্চাত্যের বিভিন্ন দেশীয় লুকিয়ে আছেন। তাদের ফিরিয়ার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, সেটা আমার ইস্যু। যেই স্বরাষ্ট্রমন্ত্রী যিনি পুলিশের সাথে দেখছিলেন যে একটা গুলি করলে একটা মরে কিন্তু আরেক কেউ ছড়ে না, আরও সামনে এগিয়ে আসে, সেই স্বরাষ্ট্রমন্ত্রী তো সরাসরি এই ভিডিওই তো প্রমাণ করে যে তিনি এই হত্যাযজ্ঞের সাথে জড়িত। তার ভিডিও আমরা ভারত থেকে দেখছি। তাকে ফেরত আনার জন্য বাংলাদেশ সরকার কি উদ্যোগ নিচ্ছে? এম এ আজিজ, আপনার কাছে একই প্রশ্ন, ডিপ্লোম্যাটিক ফেইলিওর কিনা? আরেকটি হচ্ছে যেটা হাসনাইন খুরশিদ বলছিলেন, আগামী সপ্তাহে ট্রাম্প মোদির একটা বৈঠক হওয়ার কথা ছিল, তার আগেই আজকের মানে গতকালকের এই 32 নম্বরের ইনসিডেন্ট, এইটা কি আওয়ামী লীগের জন্য মোদি কি কোনো পজিটিভ সেন্টিমেন্ট দিতে পারে কিনা? দিতে পারে, কারণ ওখানে তো আমাদের প্রতিনিধি অ্যাবসেন্ট নাই, সুতরাং ওয়ান সাইডেড মোদি তো এই খেলার ভিতরে থাকতে পারে। মোদি এই ঘটনার সাথে ইনসাইড করতে পারে, শেখ হাসিনার দিয়ে কথা বলছে এরকম একটা ঘটনা ঘটবে, কারণ 10 তারিখে নূর হোসেন দিবসে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে বলছে, এরকম একটা ইস্যু তৈরি করতে পারে সেই আলোচনা। আর এই ইস্যু না থাকলেও মোদি ট্রাম্পকে আপনার কনভিন্স করার, তার সাথে সম্পর্ক ভালো, সে এটার চেষ্টা করতো। তা আপনি যে জায়গায় বলছিলেন, আমার বক্তব্য হচ্ছে যে বিচার বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তিতে কিন্তু হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, দেয় নাই। হিন্দুস্তান টাইমস ওই বন্দি চুক্তির একটি ধারা নিয়ে অ্যানালাইসিস করেছে, যে সেখানে বলা আছে যে কোনো দেশ যদি, যে দেশে আছে সেই দেশ যদি মনে করে তাকে ইন্টেনশনালি রাজনৈতিক কারণে ভিকটিম করা হবে, সেই দেশ ফেরত নাও দিতে পারে। এই চুক্তির বলে তারা আটকাইতে পারে। ভারত ওইটাই ভাবছে, ইন্টেনশনালি ভিকটিম শেখ হাসিনা। হ্যাঁ, যেহেতু তারপরে অ্যানালাইসিস দিছে, যেহেতু সরকার আছে ভারত শেখ হাসিনার রাইভেল, মানে তার বিপক্ষের, সুতরাং তাকে আইনে জোর করে বিচার। আমার সেখানে বক্তব্য যে এই সরকার তো একজনের অনুপস্থিতিতেও বিচার করতে পারে। তো এ পর্যন্ত একটা রায়, তার বিরুদ্ধে 150 কেস হয়েছে, একটা রায় হয়েছে এ পর্যন্ত। আপনি 21 গ্রেনেড হামলা আপনার সব খালাস করে দিলেন, 10টা খালাস করে। 21 গ্রেনেড হামলায় বোম ফোটে নাই, মানুষ মারা যায় নাই। তো এই কোর্ট কি করছে? এই কোর্ট তো ধরেন 111 সরকারে সাক্ষী প্রমাণ হয়ে গেছিল, এখন রায় দেওয়ার অপেক্ষা। আওয়ামী লীগ এসে এটাকে সৈয়দ কাহার তাদের এমপির দ্বারাই ছিল, তাকে দিয়ে পুনঃ তদন্ত করে তারেক রহমান সহ অনেককে ফাঁসায় দিল। তা আপনি পুনঃতদন্তের কথা বলতেন অন্তত, কারণ বোম তো ফাটছে, মানুষ তো মারা গেছে, তো তা দিলেন না। এটা তো সারা জীবন এটা আলোচনায় থাকবে। তো আপনি একটা বাই পার্সন ক্লিন চিট দিয়ে দিলেন, কিন্তু ইনসিডেন্টটাকে তো আপনি ক্লিন চিট এটা দিলেন না। তো সুতরাং আপনি পুনঃতদন্ত দিলে সমস্যা থেকে দিয়ে, যদি তারেক রহমান দোষ না হয় তেমনি খালাস হবে। হাতে বেশি সময় নেই। তারপরে আপনি জানেন যে গতকালকে জুডিশিয়ারি রিফর্ম কমিশন একটা সাবমিট করেছেন। একই প্রশ্ন আপনার কাছে, আপনি একদিক দিয়ে সংস্কার কমিশন রিপোর্ট সাবমিট করলেন, আরেক দিক দিয়ে ঢালাওভাবে বিভিন্ন মামলা থেকে খালাস পেয়ে যাচ্ছে মৃত্যুদণ্ড আসামিটা, এইটাকে জুডিশিয়ারিকে প্রশ্নবিদ্ধ করে কিনা? অবশ্যই করে, প্রশ্নবিদ্ধ করে, অবশ্যই করে। কারণ জুডিশিয়ারি কোনো ফাংশন করছে না, এক্সপেক্টেড জনমনের আকাঙ্ক্ষা পূরণ রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান এখনো পূরণ করতে পারছে না। সুতরাং এই সরকার আমার মনে হয় যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে রাজনৈতিক দল দেশ চালাবে, তাদের কাছে ছেড়ে দেওয়া উচিত। তারা পুরোপুরি শেষ করি হাসনাইন খুরশিদ, যেটা এম এ আজিজ বলছিলেন যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের হাতে তুলে দেওয়া। একই প্রশ্ন আপনার কাছে, আমরা সংস্কার কমিশনের রিপোর্ট দেখেছি বিচার বিভাগের, কিন্তু আবার একই সাথে এও দেখছি যে ঢালাওভাবে বিভিন্ন মামলা থেকে আসামিরা খালাস পেয়ে যাচ্ছেন, বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে কিনা? শুধু বিচার বিভাগ না, আমি এটা বলতে চাই যে বিভিন্ন ক্ষেত্রেই এই সরকারের অনেক ব্যর্থতা আমরা দেখছি। মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বা প্রয়োজন যে মেটাবে সেরকম সারা বা সেরকম সাফল্য সরকার দেখাতে পারছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, আমরা যদি দ্রব্যমূল্যের কথা বলি, প্রত্যেকটা ক্ষেত্রেই, কর্মসংস্থানের কথা বলি, প্রত্যেকটা ক্ষেত্রেই সরকার আসলে ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতা
আরও সংকটের জন্ম দিচ্ছে। কারণ এই ব্যর্থতার ধারাবাহিকতায় যেহেতু অন্যদিকে আওয়ামী লীগের মতন এত বড় একটা রাজনৈতিক শক্তি তারা ষড়যন্ত্র করছে। ভারতের কথা বলা হচ্ছে যে ভারত আওয়ামী লীগকে শুধু আশ্রয় দেয়নি, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ভারত বিভিন্ন রকম তৎপরতায় লিপ্ত রয়েছে। এরকম একটা পরিস্থিতিতে এই সরকার যখন ব্যর্থতার দিকে যাচ্ছে বা ব্যর্থ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, সেটা দেশকে একটা নাজুক পরিস্থিতিকে ঠেলে দেবে। সেই পরিস্থিতি এই সরকার সামাল দেওয়ার সামর্থ্য রাখবে না। তাই এই বছরের মধ্যে আমরা নির্বাচন চাই। গত 15 বছর বিএনপিকে ছাড়া নির্বাচন হতে দেখেছি, এটা প্রশ্নবিদ্ধ আমরা বলি। আগামী নির্বাচন কি আওয়ামী লীগ ছাড়া প্রশ্নবিদ্ধ হবে কিনা? ছোট করে আমার 30 সেকেন্ড আপনি বলবেন। বিএনপি সেরকম কোনো অভিযোগ ছিল না বিএনপির বিরুদ্ধে, যেটা আওয়ামী লীগের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য অভিযোগ আছে। আমরা সবাই চোখের সামনে দেখেছি। একই কথা, কারণ এই সরকার ফ্যাসিস্ট উপাধি পেয়েছে, আর বিএনপি ছিল নির্যাতিত মজলুম পার্টি, সুতরাং তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। ধন্যবাদ এম এ আজিজ, ধন্যবাদ হাসনাইন সুজিত। প্রিয় দর্শক, এই ছিল আর স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ। ডিবিসির সঙ্গেই থাকুন।